আওয়ামী লীগের বিগত 15 বছরের শাসনামলে আওয়ামী লীগের বিরুদ্ধাচরণ যারা করেছে তাদের জন্য জেল, জুলুম, জরিমানা ইত্যাদি তো ছিলই, কিন্তু এখান থেকে অসংখ্য মানুষকে গুমও করে ফেলা হয়েছে। এই অসংখ্য মানুষের আত্মীয় স্বজনেরা রাষ্ট্রের বিভিন্ন দাঁড়ে দাঁড়ে ঘুরেছে, তাদের প্রিয়জনকে ফিরে পাওয়ার আশায় নানান তদবিরও করেছে, কিন্তু কোনো লাভ হয়নি। কাউকেই আসলে ফিরে পাওয়া যায়নি, কাউকে খুঁজেও পাওয়া যায়নি। কি হয়েছে সেই গুমকৃত মানুষের সঙ্গে সেটারও হদিশ মেলেনি। এই গুম হওয়া মানুষদের আহাজারি শুনেছি, আর্তনাদ শুনেছি, তাদের লড়াই দেখেছি, এখনও দেখছি। এই এত বছর ধরে তাদের যে লড়াই, এই লড়াই আপনি আমি কল্পনাও করতে পারবো না, কারণ গুম হওয়া মানুষের যা কষ্ট, এই কষ্ট আসলে কল্পনাতীত। বিশেষ করে যারা এখানে ধরেন মারা গিয়েছে, তাদের আত্মীয় স্বজনরা জানেন যে মানুষটা মারা গিয়েছেন, ফলে দুঃখ কষ্ট যাই থাকুক না কেন তাদের ওই অনিশ্চয়তাটা থাকে না যে তারা আবার ফিরে আসবে। কিন্তু একটা মানুষকে যখন গুম করে ফেলা হয়, তার যখন আর হদিশ মেলে না, তখন এই আত্মীয় স্বজনেরা কি করে, তার মা বাবা, ভাই বোন বা অন্যান্য স্বজনরা তারা কি করে, তারা তার অপেক্ষায় থাকে। কেউ একজন যদি কলিং বেল টিপে এসে, তাহলে বুকের মধ্যে ধক করে উঠে যে হয়তো এসেছে আমার বাবা, বা হয়তো এসেছে আমার যাকে হারিয়ে ফেলেছে সে। তো এই যে কষ্টটা, এই যন্ত্রণা, এইগুলো আপনি আমি বুঝবো না, কারণ আসলে আমাদের কেউ গুম হয়নি। যাদের হয়েছে তারা এই বিষয়গুলো খুব ভালোভাবে জানে। আমি জানি, তার কারণ হচ্ছে যে মাইকেল চাকমা আমার সহযোদ্ধা, তাকে গুম করা হয়েছিল এখন থেকে 5.5 বছর আগে। নানান দাঁড়ে দাঁড়িয়ে ঘুরেছি, থানায় গিয়েছি, রাষ্ট্রের বিভিন্ন জায়গায়, আদালতে গিয়েছি, কিন্তু হদিশ পাইনি। তখন আমরা একটা কথা বলেছিলাম যে একটা মানুষ যদি গুম হয়ে যায়, মানে একটা মানুষ যদি হারিয়ে যায়, তখন তাকে খুঁজে পাওয়াটা খুব একটা দুষ্কর কাজ নয়। বিশেষ করে এই সময়ে এসে, এই যুগে এসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অনেক আধুনিক, তারা চাইলে যে কোনো মানুষকেই খুঁজে বের করে ফেলতে পারে। এটা খুবই সহজ কাজ। কিন্তু যখন দেখলাম যে এই সহজ কাজটি তারা করছে না, এই সহজ কাজটিতে তাদের কোনো ইন্টারেস্ট নেই, তখন বুঝতে পারলাম যে রাষ্ট্রই তাকে গুম করেছে। এবং দেখুন, এটা আমরা বারংবার বলেছি যে রাষ্ট্রই গুম করেছে, রাষ্ট্রই এখানে এই গুমের সঙ্গে জড়িত। কিন্তু রাষ্ট্রের লোকজন সে কথায় তোয়াক্কা করেনি, কারণ ক্ষমতায় ছিল ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যার ইশারায় সমস্ত কিছু এখানে সংঘটিত হতো। এবং সে বাংলাদেশকে একটি কারাগারে পরিণত করেছিল। একজন মানুষকে নিয়ে আটকে রাখে, চিন্তা করা যায়? একজন মানুষকে যখন মামলা দেওয়া হয়, তাকে যখন গ্রেফতার করা হয়, তাকে যখন জেলে পাঠানো হয়, তখন সেটার একটা প্রসেস থাকে, একটা আইনি ব্যাপার থাকে। কিন্তু এই যে যাদেরকে এখান থেকে গুম করে নিয়ে রাখা হয়েছিল, এমন একটা জায়গায় রাখা হয়েছিল যেটা আসলে আপনি আমি কল্পনা করতে পারছি না। মানে একেবারেই কবরের মতো জায়গা আর কি, যেখানে কারোর সঙ্গে কারোর দেখা হয় না, কারোর সঙ্গে কারোর কথা হয় না, ইভেন সেখানে আসলে নিজের ইচ্ছে মতো কোনো কিছুই করা যায় না। মানে আমি কবরের কথা এই জন্য বলছি যে আমরা প্রায়শই বলি যে কবরের শান্তি বিরাজ করছে। এই কথা কেন বলি আসলে কবরে তো কোনো ঝামেলা নেই, কেউ তো সেখানে কথা বলে না বা কাউকে সেখানে পাওয়া যায় না। তো এই গুমকৃত মানুষরা আসলে এই কবরের মধ্যেই আটকা ছিলেন, সেরকমটাই মনে হয়। গত পরশুদিনকে সহযোদ্ধা মাইকেল চাকমার সঙ্গে দেখা হয়েছিল। সেখানে তিনি তার গুম জীবনের যে লোমহর্ষক বর্ণনা সেটি উপস্থাপন করছিলেন। আমি চিন্তাই করতে পারছিলাম না যে একটা মানুষ কিভাবে এরকমভাবে বেঁচেছিলেন। তবে তিনি এখানে একটা কথা বলেছেন যে কোনো মানুষ মারা যাওয়ার 4-5 বছর পরে যদি ফিরে আসতো, এসে তারপরে যদি সে বলতে পারতো যে দেখো আমি বেঁচে আছি, তো আমার অনুভূতিটা আসলে ঠিক সেই রকমই, এটা বলে বোঝানো যাবে না। তো মাইকেল চাকমার কথা শুনে মনে হচ্ছিল যে হ্যাঁ সেটাই, সে যে আবার ফিরে আসবে এ কথা সে নিজেও ভাবেনি। আমরা যে তাকে ফিরে পাবো সেটাও আসলে আমরা ভাবিনি। হ্যাঁ, আমরা একবার ভেবেছি যে হয়তো বেঁচে আছেন, হ্যাঁ, আবার সেটার নিশ্চয়তাও ছিল না যে বেঁচে আছেন।
তো এইরকম পরিস্থিতিতে আসলে তার গুম জীবনের ডিটেলস বর্ণনা আমি এখানে দিব না, তার কারণ হচ্ছে যমুনা টেলিভিশন সহ আরও বেশ কয়েকটি টেলিভিশন চ্যানেল, ন্যাশনাল ইন্টারন্যাশনাল, সকলেই তারা এই তার যে গুম জীবনের যেটা বর্ণনা সেটা প্রচার করেছেন এবং অনেকেই সেসব শুনেও নিয়েছেন। আপনারা যারা শুনেনি তারা সেখান থেকে শুনে নিতে পারেন। আমি এখানে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে ফিরে এসেছেন মাত্র 3 জন, গুম হয়েছে এখান থেকে শত শত। তাহলে এই মাত্র 3 জন যে ফিরে এলেন, মাত্র 3 জনকে আমরা ফিরে পেলাম, বাকিরা কোথায়? শেখ হাসিনাকে এখান থেকে হটানোর পর বাকিদের তো ফিরে পাওয়ার কথা ছিল। যদি তাদেরকে এখান থেকে মানে অন্য কোথাও পাঠিয়ে দেওয়া হয় কিংবা যদি তাদেরকে মেরেও ফেলা হয়, তাহলে সেটাও তো জানার অধিকার আমাদের আছে, সেটাও তো আমরা জানতে চাই বা সেটাও তো আমাদের জানতে পারার কথা। কিন্তু এখনও পর্যন্ত আমরা সেটা জানতে পারিনি। আমরা জানতে পারিনি কে বেঁচে আছেন আর কি বেঁচে নেই। তবে সহযোদ্ধা মাইকেল চাকমা এখানে একটি কথা বলেছেন যে অনেককে গুম করে নিয়ে রাখা হয়েছিল। চেহারা দেখিনি, কিন্তু আমি তো পেছন থেকে দেখেছি, কিংবা হচ্ছে যে এখানে যে মানুষ আছে আরও সেটা তো বোঝা গেছে। আমাদের কারোর সঙ্গে কারোর দেখা করতে দিত না, কথা বলতে দিত না। কখনো কখনো 2-1 জনের সঙ্গে দেখা হতো, কিন্তু তাদের সঙ্গে কথা বলা বারণ ছিল। তো তার মানে তার বর্ণনা অনুযায়ী যে অনেক মানুষকে আসলে গুম করে রাখা হয়েছিল কোনো একটা নির্দিষ্ট জায়গায়। তো সেই গুমকৃত মানুষরা কোথায়, এখন কোথায় আছে তারা ভেবেছিলেন যে কোনোভাবে যদি শেখ হাসিনা সরকার এখান থেকে পড়ে যায়, তার যদি পতন হয়, তাহলে তো আর গুমখানাগুলো সচল থাকবে না, ফলে তাদের আত্মীয় স্বজনদেরকে, তাদের প্রিয়জনদেরকে তারা ফিরে পাবেন। কিন্তু এতদিনেও কেউ ফিরে পাননি। আমার সঙ্গে এরকম অনেক মানুষের পরিচয় আছে যাদেরকে আমি মোটামুটি কাছ থেকেই চিনি, যাদের প্রিয়জনরা আসলে গুম হয়েছে। যখন সরকার পতন হলো তখন তারা এই ডিজিএফআইয়ের অফিসের সামনে গিয়ে এই তাদের আত্মীয় স্বজন বা তাদের প্রিয়জনদেরকে ফিরে পাওয়ার দাবি জানিয়েছিলেন, কিন্তু ফিরে পাননি। সো কী উত্তর দেব বলেন? কিছু তো উত্তর দেওয়ার নেই। তবে এই প্রশ্নটা অবশ্যই রাখতে চাই যে শেখ হাসিনা এখানে গুমখানা তৈরি করেছিল, সেই গুমখানায় তার যারা বিরুদ্ধাচরণ করেছে তাদেরকে নিয়ে আটকে রেখেছে। ফলে এখন শেখ হাসিনা যেহেতু নেই, ফলে এই গুমখানা কারা চালাচ্ছে? এই গুমখানা কেন এখনও পর্যন্ত মুক্ত করা হয়নি? মাত্র 3 জনকে কেন মুক্ত করা হয়েছে? এর তত্ত্বাবধানে কারা ছিল? এর তত্ত্বাবধানে নিশ্চয়ই শেখ হাসিনা নিজে ছিল না। তাহলে কারা ছিল তত্ত্বাবধানে? রাষ্ট্রের বিভিন্ন বাহিনীর লোকজন। তাহলে সেই রাষ্ট্রের বিভিন্ন বাহিনীর লোকজন এখন পর্যন্ত গুমখানা বজায় রেখেছে। শেখ হাসিনাকে আমরা হঠাতে পেরেছি ঠিকই, কিন্তু তার গুমখানাকে আমরা উচ্ছেদ করতে পারিনি। তার এই নানান যে কারাগার, কয়েদখানা, সেটাকে তো নিশ্চয়ই আমরা এখান থেকে মুক্ত করতে পারিনি। যদি পারতাম তাহলে এই গুমকৃত মানুষগুলোকে আমরা ফিরে পেতাম, এই গুমকৃত মানুষগুলো আমাদের কাছে ফিরে আসতো। যদি তাদেরকে হত্যাও করা হতো তাহলেও আমরা সেটা জানতে পারতাম, কিন্তু আমরা কিছুই জানতে পারছি না। আমরা কিছুই জানতে পারছি না কেন? তার মানে হচ্ছে এই সিস্টেমটা এখনও কার্যকর। আওয়ামী লীগের যে ফ্যাসিস্ট শাসন, সেই শাসনের মধ্যে যে ফ্যাসিজম, ফ্যাসিবাদী যে কাঠামো, সেই কাঠামো এখনও পর্যন্ত বিদ্যমান। এবং সেই কাঠামো বিদ্যমান থাকার কারণেই এখনও পর্যন্ত গুমখানা সচল আছে। কিন্তু শেখ হাসিনার পতন হয়ে গেছে, গুমখানা চালু থাকবে এটা তো আমরা মানব না। আমরা এখানে সুন্দরভাবে দাবি জানিয়ে গিয়েছি এতদিন পর্যন্ত যে এই গুমকৃত মানুষদেরকে ফেরত চাই। যদি তাদেরকে এখানে বাঁচিয়ে নাও রাখা হয়, তাহলে আমরা জানতে চাই তাদের সঙ্গে কি করা হয়েছে, কাকে কিভাবে মারা হয়েছে, আমরা সেসব জানতে চাই। আমরা এখানে সকল প্রকার নির্যাতনের হাত থেকে মুক্ত হতে চেয়েছি। রাষ্ট্রীয় নিপীড়নের হাত থেকে জনগণকে রক্ষা করার জন্য, জনগণকে মুক্ত করার জন্য জনগণ এবং ছাত্ররা আমরা এই লড়াইটা লড়েছি। কিন্তু এই লড়াইয়ের পরেও যদি আমরা জনগণকে মুক্ত করতে না পারি, আমরা নিজেদেরকে মুক্ত করতে না পারি, তাহলে এই অভ্যুত্থানের মানেটা কি? আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এই দাবি জানাই, আপনারাও এই ব্যাপারটা নিয়ে একটু সোচ্চার হন যে রাষ্ট্রের গুমখানা কি এখনও চালু আছে?
যদি না থেকে থাকে তাহলে ওই গুমকৃত মানুষগুলো কোথায়? আমরা আমাদের জনগণের মুক্তির লক্ষ্যে যে লড়াইটা লড়েছি, এখন যদি দেখি সেই মুক্তি আসলে মেলেনি, তাহলে লড়াইটা আমাদের শেষ হয়নি। লড়াইটা আমাদের জারি রাখতে হবে এবং আমরা আমাদের লড়াই জারি রাখবো যতদিন পর্যন্ত না আমাদের জনগণকে এই সমস্ত নিপীড়নের কারাগার থেকে মুক্ত করতে না পারছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।